প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স 2011 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। তো বরাবরের মতোই আমরা একটা ছক কাটলাম। এরপর আমরা লিখব ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তো অঙ্কের নিয়ম অনুযায়ী প্রথমত আমরা অঙ্কের নেট ইনকামটা লেখার চেষ্টা করব, যে অঙ্কের নেট ইনকাম। তা আমাদের সমন্বয় নাম্বার 1-এ আমরা নেট ইনকাম পেয়ে গিয়েছি কত, 19,000 টাকা। তাহলে আমরা লিখলাম নেট ইনকাম 19,000 টাকা। এরপর আমরা চলে যাব অ্যাসেট সাইডে। তো ক্যাশ আছে 8,000 2020 সালে এবং 2021 সালে 10,000 টাকা। তাহলে এই ক্যাশ যে 2021 সালে 10,000 টাকা আছে, এটাই অঙ্কে আমার আনসার, সেটা আমরা আগেই জানি। এরপর আমরা দেখব অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা আছে, 4,000 ছিল, হয়েছে 3,500। তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল ডিক্রিজ হয়েছে। তাহলে আমরা জানি যে অ্যাকাউন্ট রিসিভেবল ডিক্রিজ হলে কি করতে হয়, সম্পদকে কমাই দিতে হয়। তা আমরা লিখলাম যে ডিক্রিজ অ্যাকাউন্ট রিসিভেবল। কত টাকা কমলো, 500 টাকা কমলো। তো আমরা 500 টাকা সম্পদ কমলে কি করতে হয়, প্লাস করতে হয়। আমরা প্লাস করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, তো সর্বদা আমরা অঙ্কের ভিতরে ডেপ্রিসিয়েশনকে প্রাধান্য দিব আগে, যে আমাদের আসলে ডেপ্রিসিয়েশন কত টাকা হয়েছে। তাহলে এই অঙ্কটা যদি আমরা ফার্স্ট টু লাস্ট একদম পড়ে দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে এই অঙ্কে কোনো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দেয়া নেই। তার মানে আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা হচ্ছে নির্ণয় করতে হবে। তো আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্সকে কিভাবে নির্ণয় করব আগেও আলোচনা করেছি, তারপর আজকে আমরা দেখানোর চেষ্টা করব। আমরা তখন চলে যাব অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, তাহলে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অঙ্কে আছে কত, 5,000 ছিল 20 সালে এবং 21 সালে হয়েছে কত, 7,000 টাকা। তার মানে 2,000 টাকা ডেপ্রিসিয়েশন বাড়ছে। তো আমাদের অঙ্কের নিয়ম অনুযায়ী 2,000 টাকায় ডেপ্রিসিয়েশন হওয়া উচিত, 2,000 টাকা ডেপ্রিসিয়েশন হওয়া উচিত। কিন্তু শিক্ষার্থীরা, আপনারা যদি 2 নম্বর সমন্বয়টা একটু পড়েন, যে অ্যান ইকুইপমেন্ট কস্টিং অফ টাকা 5,000 উইথ এ বুক ভ্যালু টাকা 4,000। তার মানে একটা ইকুইপমেন্ট ছিল 5,000 টাকা, কিন্তু এর বুক ভ্যালু কত, 4,000 টাকা। তার মানে এখানে 1,000 টাকা কম দেখানো হয়েছে। তাহলে এই কমটাই হচ্ছে আমার ডেপ্রিসিয়েশনে চলে যাবে। তাহলে আগে ছিল কত, 2,000, এখন হলো কত, নতুন 1,000, তাহলে মোট হলো 3,000 টাকা। তাহলে আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা কত দেখাবো, 3,000 টাকা। এই যেখানে আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দেখাইছি কত, 3,000 টাকা। তাহলে ডেপ্রিসিয়েশন হলে সম্পদ কি হয়, সম্পদ কমে। সম্পদ কমলে আমরা কি করব, যোগ করে দেখাবো। তো আমরা সম্পদকে যোগ করে দেখাইছি। ওকে, এরপর আমরা মূল অঙ্কে আসলাম। এরপর দেখলাম আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি আছে কত, 8,000 টাকা ছিল 2020 সালে এবং 2021 সালে হয়েছে কত, 13,000 টাকা। তার মানে ইনভেন্টরি কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে ইনভেন্টরি বৃদ্ধি পেয়েছে কত টাকা, 5,000 টাকা। তাহলে ইনভেন্টরি বৃদ্ধি পেলে সম্পদ কমে যায়। সম্পদ কমলে আমাদের কি করতে হবে, সম্পদ কমলে আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা ইনক্রিজ হয়েছে, তাহলে ইনক্রিজ হলে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা বিয়োগ করে দিলাম 5,000 টাকা। এরপর আমরা চলে আসি ল্যান্ড ইকুইপমেন্ট, এগুলো তো স্থায়ী সম্পদ, এগুলো তো যাবে না। আমরা লাইবিলিটিস এর সাইডে আসি। তো লাইবিলিটিস আমরা যদি লক্ষ্য করি, অ্যাকাউন্টস পেয়েবল আছে 16,000 টাকা, হয়েছে কত, 10,000 টাকা। তার মানে অ্যাকাউন্টস পেয়েবল ডিক্রিজ হয়েছে। তাহলে আমরা জানি দায় কমে গেলে কি করতে হয়, কমাই দিতে হয়। তাহলে আমরা লিখলাম এখানে যে ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল কত টাকা, 6,000 টাকা। তাহলে আমরা দেখাই দিলাম, ডিক্রিজ হলে মাইনাস করতে হবে, আমরা মাইনাস করে দেখালাম। এরপর আর কিছু নেওয়ার মতো নাই। এরপর আমরা সমন্বয় যদি যাই, যে সমন্বয় ছিল যে একটা ইকুইপমেন্ট কস্টিং ছিল 5,000, যার বুক ভ্যালু ছিল 4,000, কিন্তু এটা বিক্রি করা হয়েছে 4,500 টাকায়। কত টাকায় বিক্রি করা হয়েছে, 4,500 টাকায়। তাহলে 500 টাকা প্রফিট হয়েছে। তাহলে সেই আমরা জানি যে স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় জনিত লাভ কোথায় দেখাতে হয়, লাভ লোকসান ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে দেখাতে হয়। এই জন্য আমরা এখানে লিখেছি যে প্রফিট অন ইকুইপমেন্ট কত টাকা, 500 টাকা। তো প্রফিট হলে সম্পদ বৃদ্ধি পায়, এই জন্য আমরা সম্পদকে কি করলাম, মাইনাস করে দেখালাম। আচ্ছা, এরপর আমরা যদি এগুলাকে যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করার পরে আমাদের টাকা আসছে 8,000 টাকা এবং উপরে 19,000-এর সাথে 8,000, আমরা 8,000 টাকাকে কি করব, মাইনাস এসেছে। তাহলে আমরা 8,000 টাকাকে মাইনাস করে দেখাবো। তাহলে 19,000 থেকে 8,000 গেলে কত থাকে, 11,000 টাকা।
তো 11,000 টাকা তো অবশ্যই প্লাস আসছে, এই জন্য আমরা লিখবো নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। ওকে, তো এরপর আমরা বি নাম্বারে চলে যাব, যে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস যদি আমরা খেয়াল করি, যে প্রথমে দেওয়া আছে ল্যান্ড ওয়াজ পারচেজ 3,500 ইন ক্যাশ, মানে ল্যান্ডকে ক্রয় করা হয়েছে। তাহলে আমরা লিখলাম ল্যান্ড পারচেজ, আর ল্যান্ড ক্রয় করলে অবশ্যই আমরা নগদ টাকা কিনেছি, এই জন্য আমাদের টাকা চলে গেছে, এই জন্য মাইনাস করতে হবে। এরপর যদি আমরা দেখি যে ইকুইপমেন্টে যদি আমরা আসি, যে ইকুইপমেন্ট আছে কত 40,000 টাকা এবং বৃদ্ধি পেয়েছে 6,000। তো ইকুইপমেন্ট যেহেতু বৃদ্ধি পেয়েছে 6,000, তাহলে অবশ্যই আমরা ইকুইপমেন্টকে কিনেছি, তাহলে তো বৃদ্ধি পাওয়ার কথা না। তাহলে এখানে বৃদ্ধি পেয়েছে কত 6,000, এবং এইখানে 2 নম্বর সমন্বয় ইকুইপমেন্ট কস্টিং আছে 5,000 টাকা। তাহলে মোট 5,000 আর 6,000 এই দুটো মিলে হবে কত 11,000। তো আমরা ইকুইপমেন্ট ক্রয় করছি কত 11,000 টাকা, সেটাই আমরা এখানে দেখাইছি, যে উপরে বৃদ্ধি পেয়েছিল 6,000 এবং নিচে কস্টিং আকারে দেওয়া ছিল, যেটা আমরা পরবর্তীতে বিক্রি করে দিয়েছি, এটা ছিল কত 5,000। তাহলে 5 আর 6 11,000 টাকা, যেহেতু টাকা চলে গেছে আমরা মাইনাস করে দিব। এবং এখানে ইকুইপমেন্টটাকে বিক্রি করা হয়েছে কত 4,500। তা আমাদের আবার বিক্রি আকারে দেখাতে হবে, যে সোল্ড অফ ইকুইপমেন্ট কত টাকা 4,500। তাহলে এবার আমরা এই তিনটাকে যোগ বিয়োগ করলাম, আসলো কত মাইনাস 10,000 টাকা। তাহলে 10,000 টাকা যেহেতু মাইনাস আসছে, আমাদের লিখতে হবে নেট ক্যাশ ইউজড ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, সেটা আমরা লিখলাম। এরপর আমরা চলে যাব 3 নম্বরে, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে যদি আমরা যাই, প্রথমে এসে ক্যাশ ডিভিডেন্ড 3,000 ওয়ার পেইড। তাহলে ক্যাশ ডিভিডেন্ড আমরা পরিশোধ করে দিলাম, এই যে ক্যাশ ডিভিডেন্ড 3,000 টাকা পরিশোধ করে দিলাম। এরপর এখানে আমাদের সমন্বয় আর কিছু নেওয়ার মতো না, কিন্তু আমরা যদি অঙ্কে ভালো করে খেয়াল করি, যে কমন স্টক ছিল 12,000 এবং এখন হচ্ছে কত 20,000। অবশ্যই আমরা কমন স্টককে ইস্যু করছি, ইস্যু না করলে 20,000 টাকা হওয়ার কথা না, এখানে 8,000 টাকার কমন স্টককে আমরা ইস্যু করছি। তাহলে এই জন্য আমরা শেয়ার ইস্যু আকারে নিব কত টাকা 8,000 টাকা। তাহলে আমরা 8,000 টাকা শেয়ার ইস্যু আকারে দেখিয়ে দিলাম। এরপর যদি আমরা লং টার্ম লোনের দিকে যাই, তাহলে লাইবিলিটিসের লং টার্ম লোন ছিল 18,000 টাকা, এখন হয়েছে কত 14,000 টাকা। তাহলে লোন আগে ছিল 18,000, এখন হয়েছে 14,000। তাহলে অবশ্যই আমরা লোনকে কি করছি পরিশোধ করে দিছি। লোন পরিশোধ করছি কত টাকা 4,000 টাকা। তাহলে নগদের লোন পেইড আমরা দেখিয়ে দিলাম 4,000 টাকা। তাহলে যেহেতু পরিশোধ করছি, এটা মাইনাস হবে। এরপরে 3 টাকাকে আমরা যোগ বিয়োগ করলাম, 1,000 টাকা প্লাস আসছে। তাহলে প্লাস আসার কারণে আমরা লিখব নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস কত টাকা 1,000 টাকা। এখন এই অপারেটিং এরটা, তারপর ইনভেস্টিং এরটা, তারপর ফাইন্যান্সিং এরটা, তিনটাকে আমরা যোগ বিয়োগ করলাম। তো যোগ বিয়োগ করার পরে আমাদের টাকা আসছে কত 2,000 টাকা। তো এই 2,000 টাকা হচ্ছে প্লাস, এই জন্য আমরা লিখবো কি নেট ক্যাশ ইনক্রিজ ইন ক্যাশ 2,000 টাকা। এরপর আমরা একদম অঙ্কের শুরুতে চলে যাব ক্যাশ। তাহলে ক্যাশ কত টাকা আছে আমরা একটু দেখি, যে ক্যাশ কত টাকা আছে। ক্যাশ আছে 8,000 টাকা। তাহলে এই 8,000 টাকা আমরা এখানে যোগ করে দেব, যে অ্যাড বিগিনিং ক্যাশ কত টাকা 8,000 টাকা। তাহলে 8,000 টাকা আমরা যোগ দেওয়ার পর 8 আর 2 কত হলো 10,000 টাকা। তাহলে আমরা অঙ্কের একদম শুরুতে বলেছিলাম যে আমাদের অঙ্কের আনসার কত 10,000 টাকা। তাহলে সেখানে আমাদের অঙ্কের আনসার এসেছে কত 10,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন।